এই বাংলাদেশে দুর্নীতি আছে, মাদক আছে, নারী নির্যাতন আছে, শিশু নির্যাতন আছে, বেকারত্ব আছে, স্বাস্থ্য সংকট আছে, শিক্ষা সংকট আছে। কিন্তু আমাদের সবচেয়ে জরুরি যুদ্ধটা নাকি সিনেমার বিরুদ্ধে। আমার জীবনের প্রথম সিনেমা হলে যাওয়া স্কুলে পড়ার সময়, এবং সেটা আম্মা, ছোট খালা আর চাচার সঙ্গে একসাথে। তরুণ বয়সে তারা নিয়মিত সিনেমা হলে যেতেন। আজ তারা অবসরপ্রাপ্ত অধ্যাপক, আইনজীবী এবং উচ্চশিক্ষিত পেশাজীবী। ধর্ম পালন করেন, বই পড়েন, গান শোনেন, সংস্কৃতি চর্চা করেন। শিক্ষা তাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছে: নিজের বিশ্বাস অটুট রেখেও অন্যের পছন্দকে সম্মান করা যায়। সমস্যাটা এখানেই, বাংলাদেশে এখন ধীরে ধীরে এমন একটি ধারণা তৈরি করা হচ্ছে যেন সিনেমা দেখলে ধর্ম নষ্ট হয়ে যায়, গান শুনলে নৈতিকতা ধ্বংস হয়ে যায়, নাটক দেখলে সমাজ ভেঙে পড়ে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো কথা বলে। সমাজবিজ্ঞানী পিয়েরে বুর্দুর মতে, সাংস্কৃতিক অংশগ্রহণ মানুষের সামাজিক কল্পনা শক্তি, সমালোচনামূলক চিন্তা এবং নাগরিক সক্ষমতা গড়ে তোলে। ইউনেস্কোও অনেকবার বলেছে, সংস্কৃতি যেমন বিনোদন, তেমন এটা সামাজিক সংহতি, নাগরিক অংশগ্রহণ এবং গণতান্ত্রিক চর্চার অন্যতম ভিত্তি। ইতিহাসও একই শিক্ষা দেয়। পাকিস্তান আমলে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করার চেষ্টা হয়েছিল, কিন্তু তাতে কি সমাজের কোনো মৌলিক সমস্যা সমাধান হয়েছিল? হয়নি। উল্টো সংস্কৃতির উপর নিয়ন্ত্রণ রাজনৈতিক কর্তৃত্বের প্রতীক হয়ে উঠেছিল। ভাষা আন্দোলন, গণসঙ্গীত, পথনাটক, চলচ্চিত্র এসব কেবল শিল্পচর্চা ছিল না, নাগরিক স্বাধীনতা ও আত্মপরিচয়ের ভাষাও ছিল। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা সেই একই প্রশ্নের নতুন এডিশন। কে ঠিক করবে মানুষ কি দেখবে, কি শুনবে, কি ভাববে? বাংলাদেশে এখন ধীরে ধীরে একটা নতুন নিয়ম তৈরি হচ্ছে। আপনি কিছু পছন্দ না করলে শুধু নিজে এড়িয়ে যাবেন না, অন্য কেউ করতে দেবেন না। আপনি সিনেমা দেখেন না, সমস্যা নেই, কিন্তু আপনি দেখেন না বলে আমিও দেখতে পারবো না কেন? আপনি গান শোনেন না, ওকে, আপনার পছন্দ, কিন্তু আপনি গান শোনেন না বলে আমার সন্তানেরও গান শেখা বন্ধ করতে হবে কেন? আপনি নাটক পছন্দ করেন না, সেটাও আপনার অধিকার, কিন্তু আপনার অপছন্দ কবে থেকে আমার স্বাধীনতার উপর ভেটো হয়ে গেল? ব্রাহ্মণবাড়িয়ায় যা ঘটেছে তার ভয়ঙ্কর দিক এখানেই। এখানে কেউ কাউকে জোর করে সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছিল না। যারা দেখতে চাইতো তারা দেখতো, যারা চাইতো না তারা বাড়িতে থাকতো। বিষয়টা এতটাই সহজ ছিল। কিন্তু আমাদের সমাজে এখন আমি করব না আর তুমি করতে পারবে না, এই দুয়ের পার্থক্য দ্রুত হারিয়ে যাচ্ছে। আর ইতিহাস বলে, বিপদটা ঠিক সেখান থেকেই শুরু হয়। পৃথিবীর প্রায় সব কর্তৃত্ববাদী আন্দোলনই সংস্কৃতিকে নিয়ন্ত্রণ দিয়ে শুরু করেছে। পাকিস্তানে তালেবান সঙ্গীত ও চলচ্চিত্র নিষিদ্ধ করেছে। আইএসআইএস সঙ্গীতকে হারাম ঘোষণা করেছিল। ইরানে কয়েক দশক ধরে চলচ্চিত্র, সাহিত্য, শিল্পকলার ওপর কঠোর সেন্সরশিপ চালানো হয়েছে। কিন্তু কোথাও অপরাধ শেষ হয়নি, দুর্নীতি শেষ হয়নি, সহিংসতা শেষ হয়নি। কারণ সমাজের সমস্যা কখনো সিনেমা, গান বা নাটক না। সমস্যার মূল উৎস ক্ষমতার অপব্যবহার, অসহিষ্ণুতা এবং ভিন্নমতকে সহ্য করতে না পারা। ক্ষমতাবানরা একটা বিষয় খুব ভালো করেই জানে, মানুষ যখন বই পড়ে, সিনেমা দেখে, গান শোনে, গল্প বলে, তখন মানুষ প্রশ্ন করতেও শেখে। আর প্রশ্ন করতে শেখা মানুষকে নিয়ন্ত্রণ করা কঠিন। সেই কারণে সংস্কৃতি নিয়ে লড়াই আসলে সংস্কৃতি নিয়ে না, ক্ষমতা নিয়ে। আচ্ছা, কারা ঠিক করবে মানুষ কি দেখবে? কারা ঠিক করবে কোন আনন্দ বৈধ? কারা ঠিক করবে কোন গল্প বলা যাবে? কারা ঠিক করবে কোন শিল্প গ্রহণযোগ্য? ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটা মূলত জনপরিসরের মালিকানা নিয়ে। সিনেমা এখানে গৌণ। কি অদ্ভুত! এই ঘটনায় কেউ আদালতে যায়নি, কোনো আইনি নিষেধাজ্ঞাও জারি হয়নি, তারপর অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। কয়েকজন আপত্তি করেছে, সম্ভাব্য ক্ষোভের ইঙ্গিত দিয়েছে, আর প্রশাসন ভেবেছে না থাক, ঝামেলা না করি। এই বাংলাদেশে দুর্নীতি আছে, মাদক আছে, নারী নির্যাতন আছে, শিশু নির্যাতন আছে, বেকারত্ব আছে, স্বাস্থ্য সংকট আছে, শিক্ষা সংকট আছে। কিন্তু আমাদের সবচেয়ে জরুরি যুদ্ধটা নাকি সিনেমার বিরুদ্ধে। এত বড় বড় সমস্যার দেশে কিছু মানুষের সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো কয়েকজন তরুণ তরুণী মিলে একটা সিনেমা দেখবে। এটা সিনেমার বিরুদ্ধে যুদ্ধ না, এটা কল্পনার বিরুদ্ধে যুদ্ধ, আনন্দের বিরুদ্ধে যুদ্ধ। আর রাষ্ট্রের কাছে প্রশ্নটা থাকে, যদি একটি বৈধ চলচ্চিত্র প্রদর্শনের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আগামী দিনে আর কি কি নিরাপত্তা দিতে পারবেন? দেশের প্রধানমন্ত্রী নিজে পরিবার নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেন,
তাহলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সিনেমা দেখবে না কেন? রাষ্ট্রের কাজ কি মানুষের পছন্দ নির্ধারণ করা? রাষ্ট্রের কাজ তো মানুষের অধিকার রক্ষা করা। কেউ সিনেমা দেখবে না, এটা তার স্বাধীনতা, কিন্তু কেউ সিনেমা দেখতে পারবে না, এটা তার স্বাধীনতা না, এটা ক্ষমতা। ইতিহাস ঘাটলে দেখবেন সবচেয়ে বিপজ্জনক মানুষগুলো সবসময় ক্ষমতাকে নৈতিকতার ভাষায় বিক্রি করছে। অনেকেই হয়তো ভাববেন একটা অঞ্চলে একটা সিনেমা বন্ধ হয়েছে, এতে এমন কি হয়েছে, কিন্তু সাদা চোখে যেটা দেখা যাচ্ছে না সেটা হলো সংস্কৃতির উপর রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা। শুরুতেই বলেছি, বাংলাদেশের ইতিহাসে সংস্কৃতি সবসময় রাজনৈতিক ছিল। ভাষা আন্দোলন, রবীন্দ্রসঙ্গীত, নজরুল, গণসঙ্গীত, পথনাটক, চলচ্চিত্র, পহেলা বৈশাখ এসব ছিল নাগরিক পরিচয়, অসাম্প্রদায়িকতা, প্রতিবাদ এবং মুক্ত চিন্তার ভাষা। তাই সংস্কৃতির উপর আক্রমণ বাংলাদেশের আধুনিক নাগরিক সত্তার উপর আক্রমণ। এইখানে সবচেয়ে বড় রাজনৈতিক চালাকি হলো ধর্মীয় অনুভূতিকে সাংস্কৃতিক ভেটোতে পরিণত করা, নিজের অপছন্দকে অন্যের অধিকার বাতিলের অস্ত্র বানানো। এই রাজনীতি ধর্মকে ব্যবহার করে, কিন্তু লক্ষ্য ধর্ম নয়, লক্ষ্য জনপরিসর দখল। জনপরিসর দখল করার মধ্য দিয়ে সমাজের ভবিষ্যৎ দখল। কোনো শহরে সিনেমা থাকবে কি থাকবে না, বইমেলা হবে কি হবে না, মেয়েরা মঞ্চে গান গাইবে কি গাইবে না, তরুণরা আড্ডা দেবে কি দেবে না, এসব প্রশ্নের ভেতর দিয়ে আসলে ঠিক হয় সেই সমাজ কতটা মুক্ত, কতটা সহনশীল, কতটা গণতান্ত্রিক। ব্যক্তিগত ধর্মীয় অনুশীলন আর সামাজিক রাজনৈতিক জবরদস্তি এক জিনিস নয়। নিজের অপছন্দকে যখন অন্যের উপর নিষেধাজ্ঞা হিসেবে চাপিয়ে দেওয়া হয়, তখন সেটা ধর্মীয় স্বাধীনতা থাকে না, সেটা হয় কোয়ার্সিভ কন্ট্রোল, ভয়, চাপ ও সামাজিক দমন দিয়ে অন্যের জীবন নিয়ন্ত্রণ। ক্রিমিনোলজিতে আমরা জানি, যখন ফর্মাল জাস্টিস সিস্টেম দুর্বল হয়, তখন ইনফর্মাল কোয়ার্সিভ কন্ট্রোল শক্তিশালী হয়। রাষ্ট্র যদি স্পষ্ট করে না দাঁড়ায়, স্থানীয় প্রশাসন যদি পরিস্থিতি সংবেদনশীল বলে সরে যায়, পুলিশ যদি ঝামেলা এড়ানোয় শান্তি মনে করে, তখন সমাজে ছোট ছোট ক্ষমতা কেন্দ্র তৈরি হয়। কারণ রাষ্ট্র হুমকিদাতাদের ভেটো পাওয়ার দিচ্ছে। এটা হলো হেকলার্স ভেটো। যে সবচেয়ে বেশি চিৎকার করবে, সবচেয়ে বেশি ভয় দেখাবে, সিদ্ধান্ত তার পক্ষে যাবে। গণতান্ত্রিক রাষ্ট্রে এটা ভয়ঙ্কর নজির, কারণ আইন তখন নিরপেক্ষ থাকে না, আইন ভীতু হয়ে যায়। এই বিষয়ে আমার একটা গবেষণা আছে। এদের আমি বলি মাইক্রোসভারেন্স, লোকাল লেভেলের ক্ষুদ্র সার্বভৌম শাসক। এরা আদালত না, কিন্তু বিচার করে। এরা পুলিশ না, কিন্তু হুমকি দেয়। এরা রাষ্ট্র না, কিন্তু রাষ্ট্রের মতো আচরণ করে। আর প্রশাসন যখন তাদের থামায় না, তখন তারা বুঝে যায় ক্ষমতা আসলে তাদের হাতেই। যারা সংস্কৃতিকে সমাজের জন্য বিপজ্জনক বলে দাবি করেন, তারা প্রায়ই ভুলে যান যে সভ্যতার ইতিহাসে শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং চলচ্চিত্রই মানুষকে সহিংসতা থেকে দূরে রাখার অন্যতম শক্তিশালী মাধ্যম। মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং অপরাধ বিজ্ঞানের গবেষণা বলে যে সৃজনশীল সাংস্কৃতিক চর্চা সামাজিক সহনশীলতা, সহমর্মিতা এবং সমালোচনামূলক চিন্তাকে শক্তিশালী করে। গত বছর বাংলাদেশে যে মব কালচার বিস্তার পেয়েছে, তার সঙ্গে এই ঘটনাকে আলাদা করে দেখার সুযোগ নেই। যখন মানুষ দেখে কাউকে মারলে বিচার হয় না, ভিন্ন মতকে চুপ করালে প্রশাসন চুপ থাকে, সাংস্কৃতিক আয়োজন বন্ধ করলে সংবেদনশীলতা দেখিয়ে রাষ্ট্র পিছিয়ে যায়, তখন মব বুঝে যায় তারা শুধু জনতা নয়, তারা এখন বিকল্প সরকার। মব সবসময় একটা নৈতিক ভাষা ব্যবহার করে। তারা কখনো বলে না আমরা ক্ষমতা চাই, তারা বলে আমরা সমাজ রক্ষা করছি। কিন্তু সমাজ রক্ষার নামে তারা সমাজের ভেতরের বহুত্ব, আনন্দ, কল্পনা এবং স্বাধীনতাকে হত্যা করে। এই রাজনীতি মানুষের চিন্তাকে ছোট করে, সংস্কৃতিকে অপরাধ বানায় আর ভয়কে সামাজিক শৃঙ্খলা হিসেবে প্রতিষ্ঠা করে। নতুন সরকারের সবচেয়ে বড় পরীক্ষা এখানেই। তারা কি মবকে শান্তির নামে টলারেট করবে, নাকি রাষ্ট্রের আইনকে ফিরিয়ে আনবে? মবকে একবার রাজনৈতিকভাবে ব্যবহার করলে পরে তাকে নিয়ন্ত্রণ করা যায় না। আজকে সে আপনার রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলা করবে, কাল শিল্পীর উপর, পরশু সংখ্যালঘুর উপর, তারপর আপনার নিজের দরজায় আসবে। মনে রাখবেন, মব ইজ নেভার লয়াল টু ডেমোক্রেসি, মব ইজ লয়াল অনলি টু দ্য থ্রিল অফ পাওয়ার। বর্তমান সরকার যদি সত্যি নতুন বাংলাদেশ, সংস্কার, গণতন্ত্র, মানবাধিকার এসব শব্দ ব্যবহার করতে চায়, তাহলে প্রথম কাজ হলো কালচারাল ইন্টিমিডেশনের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো। সিনেমা প্রদর্শনীর নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, গান শেখার অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। মাদ্রাসা, স্কুল, হোস্টেল, এতিমখানা সব শিক্ষা প্রতিষ্ঠানে চাইল্ড প্রোটেকশন পলিসি, ইন্ডিপেন্ডেন্ট ইন্সপেকশন, কমপ্লেন্ট মেকানিজম,
সেফগার্ডিং ট্রেনিং এবং ক্রিমিনাল অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ধর্মীয় প্রতিষ্ঠানের নামে কোনো জায়গা আইনের বাইরে থাকতে পারে না। রাষ্ট্রকে বুঝতে হবে সাংস্কৃতিক অধিকার গণতান্ত্রিক নাগরিকত্বের অংশ। মানুষ গান গেয়ে, সিনেমা দেখে, বই পড়ে, গল্প বলে, বিতর্ক করে, উৎসব করে নাগরিক হয়। সংস্কৃতি ছাড়া নাগরিকত্ব কেবল কাগজে থাকে, জীবনে না।